হ্যালো সবাইকে, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সকালে স্কিন কেয়ার করতে। আর তোমরা তো জানোই গত 4-5 দিন শাশুড়ি মা বাড়িতে ছিলেন না। উনি কালকে সন্ধেবেলায় বাড়িতে এসেছেন। উনি গেছিলেন ডাক্তার দেখাতে, আর যেখানে ডাক্তার দেখায় তার পাশেই ওনার জামাই বাড়ি, মানে মেয়ে জামাই বাড়ি, সেখান থেকেও কিছুদিন থেকে আসলেন। তো উনি 3 মাস অন্তর অন্তর ডাক্তার দেখাতে যান, এইভাবে মেয়ের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতেও যান। আর এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে ওই জন্য বাড়িতেই আছি, না হলে ওই 3 মাস অন্তর অন্তর যখনই উনি ডাক্তার দেখাতে যেতেন আমাকে বাবার বাড়ি চলে যেতে হতো, কারণ একা একা আমি কী করেই বা বাড়িতে থাকবো বলো। তো উনি ডাক্তার দেখাতে যেত আর সেই ফাঁকে আমার বাবার বাড়ি ওই 4-5 দিন ঘোরাও হয়ে যেত। তাছাড়া তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি সেইভাবে বাবার বাড়িতে বেড়াতেও যাই না, গেলেও দিনার দিন চলে আসি, সকালে যাই আর বিকেলে চলে আসি। আর এই যে যখনই শাশুড়ি মার ডাক্তার দেখানোর ব্যাপারটা আসে তখনই কিন্তু আমার একটু থাকা পড়ে ওই 4-5টা দিন। তো এই হচ্ছে আমার বাবার বাড়ি বেড়ানো। তাছাড়া তোমাদের দাদাভাই যখনই আসে, মানে বাড়িতে আসে ছুটিতে, তখনই আমরা একসঙ্গে যাই বা একসঙ্গে রাত কাটাই। তা বাদে বাবার বাড়ি আমার কাছাকাছি হতে পারে, কিন্তু আমি সেইভাবে থাকি না, সেইভাবে যাওয়াও হয় না। মার যদি খুব বেশি শরীর খারাপ হয় তাও দিনার দিন মানে যাই আর দিনার দিনই আসি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, মানে আমার যারা রিলেটিভ বা আমার পরিচিত পাড়া প্রতিবেশী যারা আমাকে চেনে পার্সোনালি, সবাই দেখলে জিজ্ঞেস করে যে তুই কোন বাড়িতে থাকিস। আসলে কি বলো তো, আমাদের এখানে গ্রাম, তো গ্রামের সাইডে যদি মেয়ের বিয়ে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি একই এলাকায় হয়, মানে একই গ্রামে হয়, তখন কি হয় সবাই জিজ্ঞেস করে যে বাবার বাড়িতে থাকিস না শ্বশুর বাড়িতে থাকিস। গ্রামে যাদেরই বিয়ে হয় তারা বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকে, শ্বশুর বাড়িতে সেরকম একটা থাকে না। আর বর যদি বাইরে থাকে মানে তাহলে তো আর কোনো কথাই নেই, বাবার বাড়ি উঠে পড়ে থাকবে। আমি কিন্তু সেই রকম না। এটা আমার বাবা যখন বেঁচে ছিলেন তখনও পছন্দ করতো না, আমার মাকে কোনোদিনও দেখিনি বাবাকে ছাড়া মামা বাড়িতে যেতে, মানে মায়ের বাবার বাড়িতে যেতে। সেই রকম আমিও মানে তোমাদের দাদা ভাইকে ছাড়া বাবার বাড়িতে যাই না। তো এরকম অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুই কোন বাড়ি থাকিস। তো জানি না তারা আমার ভিডিও দেখে কি না, যদি দেখে থাকো তোমরা সবাই, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। যখন ওই শাশুড়ি মা যায় ডাক্তার দেখাতে 2-3 দিনের জন্য কি 5 দিনের জন্য, তখনই আমার বাবার বাড়িতে যাওয়া পড়ে, তা বাদে সেই রকমভাবে আমি যাই না। আর যখনই আমার বর বাড়ি আসে তখনই যাই। এই প্রশ্নের উত্তর দিতে দিতে না মাঝে মাঝে আমার একটু রাগও হয়ে যায়, যে সবাই একই কথা বলে কোন বাড়িতে থাকিস কোন বাড়িতে থাকিস। আরে বাবা, আমার বিয়ে হয়ে গেছে, আমি তো শ্বশুর বাড়িতেই থাকবো, যতই বাবার বাড়ি কাছাকাছি হোক না কেন। আসলে এই যে প্রশ্ন করা না, এটা স্বাভাবিক, কারণ যাদেরই বর বিদেশে থাকে আর বাবার বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি থাকে তারা সবাই দেখি বাবার বাড়িতে উঠে পড়ে ওইখানেই থাকে, বেশিরভাগ শ্বশুর বাড়িতে থাকে না। এবার আমার কেসটা না পুরোপুরি উল্টো হয়ে গেছে, সবার থেকে একদম আলাদা হয়ে গেছি। ওই জন্য ওদের প্রশ্ন করাটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে একটু অস্বাভাবিক লাগে, মানে একটু রাগ হয়, সবাই একই কথা বলে। তো জানি না তাদের কাছে আমাদের ভিডিওটা, মানে আমার এই ভিডিওগুলো যায় কি না। তোমরা যদি দেখে থাকো এই ভিডিওটা তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। আর আমার ভিডিও রেগুলার দেখলে তোমরা জানতেও পারবে যে আমি শ্বশুর বাড়িতেই থাকি, আর ভিডিওগুলো আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও। ওই জন্য ডেলিরটা হয়তো ডেলি আমি দিতে পারি না, একটু দেরি হয়ে যায়, যেহেতু ভয়েস ওভার দিতে আমার অনেকটাই সময় লাগে। ওই জন্য তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারবে যে আমি কিন্তু শ্বশুর বাড়িতেই থাকি। সমস্ত যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলোই কিন্তু আমার শ্বশুর বাড়িরই, আমি যা যা কাজবাজ করি সকাল থেকে রাত। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ সকালবেলার ব্রেকফাস্ট বানাতে, মানে খাবার বানাতে চলে এসেছি। আর শাশুড়ি মা ওইদিকে দুধটাও নিয়ে এসেছে। আর আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি, সেখান থেকেই আমরা একদম খাঁটি গরুর দুধ আনি, এর মধ্যে কিন্তু একটুও জল মেশায় না। আর যখনই দুধটা দোয়ায় তার কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়ি মা যায়, তো ওনারা জল তো মেশায় না। যখন ঘোষ আসে ঘোষেরা হয়তো মেশায়, হয়তো না, সব ঘোষেরাই মেশায়, কিন্তু বাড়ির থেকে দুধ আনলে না একদম পিওর দুধটা পাওয়া যায়। তো যাই হোক, এখানে শাশুড়ি মা আর আমি দুজনে খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাই তো সকালে কিছু খায় না, তোমরা জানোই। ওইদিকে মিস্ত্রি দাদারা তো কাজ শুরু করে দিয়েছে, ওনারা তো অনেক ভোরবেলা আসে। আর আমাদের ঘরের কাজটা কিন্তু খুব দ্রুতই চলছে।
আর এইদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম ঘরের কাজবাজ করতে। আর গত 4-5 দিন শাশুড়িমা বাড়িতে ছিলেন না। এই 4-5টা দিন মনে হচ্ছিল এই যে সংসারটা একান্ত আমার নিজের, বড্ড আপন মনে হচ্ছিল। নিজের ইচ্ছে মতন ঘুম থেকে উঠতে পারছিলাম, ইচ্ছে মতন পুজো দেওয়া, ইচ্ছে মতন স্নান করা, কি রান্না হবে সমস্ত কিছু আমি নিজে একা সিদ্ধান্ত নিতে পারছিলাম। মানে বড্ড নিজের মনে হচ্ছিল। কিন্তু এই যে শাশুড়িমা চলে আসলো কালকে সন্ধেবেলা, তো এখন সমস্ত কিছু ওনার সিদ্ধান্তে হয়, কি রান্না হবে, কি হবে না হবে সমস্ত কিছু কিন্তু উনিই সামলায়। আর এই বাড়িতে ইনকাম কিন্তু আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই করে। তো ওর ইনকামের সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু ওর মার হাতেই দায়িত্ব দেওয়া, ওর মার কাছে পাঠায়। ওর মা সেইভাবেই সমস্ত কিছু বাজার টাজার করে। বলতে পারো ইনকাম করে আমার হাজব্যান্ড আর সংসার চালায় আমার শাশুড়ি মা। আর এই সংসারে আমার ভূমিকা সেই রকম কিছু নেই। আমার ভূমিকা এই যে ঘরদোর গোছানো, ঘরের কাজবাজ করা, এইটুকু। বাদবাকি আমার যদি একটা খাবারও খেতে মানে ইচ্ছে হয়, আমার কিন্তু ওই শাশুড়ি মার কাছে হাত পাততে হয়, যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না আর টাকা পয়সা সব শাশুড়ি মার কাছেই পাঠায়। তো সেই জন্য মাঝে মাঝে ইচ্ছা করলেও অনেক সময় না মানে চাইতে ইচ্ছে করে না যে শাশুড়ি মার থেকে হাত মানে টাকা চাইবো বা এটা খেতে চাইবো। বরের কাছে যেইটুকু আবদার করা যায়, শাশুড়ি মার কাছে কিন্তু সেই আবদারটা করা যায় না। আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই আমি আমার মা বাবার কাছে একদম ছোটোবেলা আবদার করেছি, কিন্তু যবে থেকে বুঝতে শিখেছি সেইভাবে আবদার করতাম না। আমার বলার আগেই আমার মা হোক বাবা হোক সব আমার সামনে দিয়ে দিত। সেইভাবে আমার ওই অভ্যেসটা নেই চাওয়া। ওই জন্য অনেক সময় কিছু খেতে ইচ্ছে করলেও বা কিছু কিনতে ইচ্ছে করলেও শাশুড়ি মার কাছে মুখ ফুটে মানে বলতে পারি না। আমার সত্যি কথা বলতে কেমন একটা লাগে যে শাশুড়ি মার কাছে চাইবো যে এই জিনিসটা আমার খেতে ইচ্ছা করছে কিনে দাও, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, বা অনলাইনে কিছু একটা দেখলাম এটা কিনে দাও। কেমন একটা লাগে না বলো? আমার এই জিনিসটা একদম পছন্দ না। তো ওই জন্য আমার অপেক্ষা করতে হয় 8 থেকে 9 মাস কবে আমার হাজব্যান্ড বাড়ি আসবে, তখন কিন্তু ওর কাছে আবদার করি। এই যেমন এখন বাড়ি রয়েছে, তো সমস্ত আবদার কিন্তু এখনও আমার মেটায়, যা যা লাগে সমস্ত কিছু ও কিনে দেয়। কিন্তু ও যখন চলে যায় তখন আমার শপিং বন্ধ, ভালো মন্দ খাওয়া দাওয়া বন্ধ, খাবার দাবার সব বন্ধ। ও যখন আসে তখনই সব চালু হয়ে যায়। বন্ধ বলতে আমি যদি চাই মুখ ফুটে তাহলে শাশুড়ি মা এনে দেবে, কিন্তু ওই যে আমি চাই না বা আমার সেই জিনিসটা আসে না, ওই জন্য আমি পারিও না, তাই আর হয় না। এই যে তোমাদের দাদাভাই এখন বাড়ি এসছে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলে নিয়ে যায়। দূরে কোথাও এখনও পর্যন্ত আমরা ঘুরতে যাইনি, যাকে বলে হানিমুন বলতে পারো তোমরা। এখনও দূরে কোথাও যাইনি। এই এলাকার মধ্যে আমাদের 4 চাকা নিয়ে হোক বা আমাদের স্কুটি নিয়ে হোক, আশেপাশে মানে আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা, তার মধ্যে আমরা ঘুরেছি, তার বেশি আমরা দূরে যাইও নি। তো এই যে বিকেল হলে একটু ঘুরতে নিয়ে যাওয়া, রাস্তায় কিছু মানে দেখলে কিনে দেওয়া। আর আমি বাইরের খাবার খুবই কম খাই, তো অনেক সময় খেতে ইচ্ছে করে না, তো সেটাই ও দেয়। আর জামা কাপড় হোক, শপিং হোক, সব কিছু ও বাড়ি আসলেই হয়। ও চলে গেলে পুরো 8-9 মাসের জন্য আমার সমস্ত কিছু কেনাকাটা বন্ধ। আর এই কথাটা কিন্তু একদম সত্যি কথা, আমাদের সবাইকে মানতেই হবে যে নিজের বরের কাছে যেটা আবদার করা যায়, যেটা চাওয়া যায়, নিজের শাশুড়ি মার কাছে কিন্তু সেইটা সেইভাবে চাওয়া যায় না বা আবদার করা যায় না, কখনোই যায় না। তো এই জিনিসটা কিন্তু আমাদের মানতেই হবে। তো আমার না মাঝে মাঝে একটু প্রবলেম হয় এই বিষয়টা নিয়ে। তো তোমাদের দাদাভাইকে আমি সেইভাবে বলি না, মাঝে মাঝে একটু বলি, মানে পুরোপুরিভাবে বলি না। তো যাই হোক, আমি আশা রাখি যে কোনো না কোনো দিন মানে এই বিষয়টা ঠিক হয়ে যাবে। অ্যাট লাস্ট আমার যেই মানে যেটা লাগে আর কি, আমার যা কেনাকাটা হোক বা তার জন্য একটা হাত খরচা দিলে বা দেওয়া উচিত সমস্ত হাজব্যান্ড তার ওয়াইফকে, এইটুকু দেওয়া উচিত আমার মনে হয়। তো যাই হোক, ভবিষ্যতে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো এখন তো এই যে গড়ে 2 বছর 2.5 বছর হতে গেল, দেখি কবে ঠিক হয়, সেই আশাতেই আছি। আমার সেই রকম বড় কিছু আশা নেই যে সমস্ত সংসার আমার কাছে চলে আসবে বা আমার হাজব্যান্ড সব টাকা আমার কাছে পাঠাবে, সেরকম আশা আমার নেই। অ্যাটলিস্ট আমার যা লাগে আর কি, আমার হাত খরচার জন্য কিছু দিলেই হবে, এরকম হলেই হবে। তা বাদে আমার ওই বড় দায়িত্ব নেওয়ার এখনও পর্যন্ত কোনো আশা নেই, ইচ্ছাও নেই। মানে শাশুড়ি মা চালাচ্ছে, উনিই চালাক, যেহেতু ওনার ছেলে আর কি। তো যাই হোক, এইভাবেই চলে আমার দিন, এইভাবেই মানে এত বছর চলে আসছে, আগে এইভাবে চলবে। জানি না কবে ঠিক হবে, ঠিক হলেও ভালো, না হলেও ভালো, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমি সমস্ত কাজবাজ করে নিলাম। আর আজকে অনেক একটু জ্ঞানের কথা বলে ফেলেছি, তোমরা কিছু মনে করো না। আর জীবনের অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যাই হোক, কালকে তো বাড়িতে পুজো বড় ঠাকুরের, ওই জন্য আজকে শাশুড়িমা বলল নিরামিষ খেতে হবে। তাই নিরামিষের মধ্যে একমাত্র সয়াবিন
সয়াবিনটাই আছে, সেই রকম সবজি ঘরে নেই। তো ওই জন্য সয়াবিনের জন্য আমি মশলা করে নিচ্ছিলাম, একটু আদা আর একটু জিরে, একদম কম মশলা দিয়েই রান্না হবে। তো ওই যে দেখো ওদিকে সমস্ত কিছু কেটে কুটে চলে আসলাম বাইরে। তোমাদের দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ দেবে বলছে, তো আমি না এটা জানিই না। ও বলছে চলো একটা সারপ্রাইজ আছে। তো দেখছি আমার নামের একটা স্টিকার কিনে নিয়ে এসছে, যেটা গাড়িতে লাগানো হচ্ছে। আর এই গাড়িটা না আমার হাজব্যান্ডের ভীষণ পরিমাণে একটা শখের গাড়ি। আগে তো একটা ছিল অল্টো, যেটা বিক্রি করে দিয়ে এইটা কিনেছি আমরা। তো ওখানে ও নিজের নাম লিখতে পারতো, সেখানে দাঁড়িয়ে আমার নাম লিখলো। আমার ভীষণ ভালো লাগছিল আর ভীষণ খুশিও হয়েছিলাম আমি। তো আমি বললাম দুটো নাম আনতে পারতে, একটা তোমার একটা আমার। তো বললো যে না, একটা নামই থাক, তোমার নামই থাক। দেখো তোমাকে আমি কত ভালোবাসি, আমার সব থেকে যেটা ও পছন্দ করে গাড়ি, তাতে আমার নাম লিখেছে। এই যে দেখো স্টিকারটা লাগানো হলো। তো আমি তো ভীষণ পরিমাণে সারপ্রাইজও হয়েছি আর খুশিও হয়েছি যে আমার গাড়ি আমার নাম লিখেছে গাড়িতে। আর এই স্টিকার লাগানোর ব্যাপারটা না তোমাদের দাদাভাই আগে পছন্দ করতো না, সেই মানুষ আমার নামের স্টিকার নিজের গাড়িতে লাগালো। আমি কিন্তু ভীষণ পরিমাণে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, এখন আমি স্নান টান করে চলে আসলাম স্কিন কেয়ার করতে। আর ওইদিকে মিস্ত্রি দাদারা তো কাজ করেই যাচ্ছে। আর চলো এখন আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করব না, আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা। গুড ইভিনিং সবাইকে। অনেকটা সময় পরে আবারও চলে আসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বনগাঁয় পুজোর সমস্ত কিছু কেনাকাটা করতে। আর আমাদের এইখানে শনিবার আর মঙ্গলবার হাটবার। আর কালকে যেহেতু শনিবার পুজো সকালবেলায়, আর হাট বসে ওই বিকেলের পরে, তখন তো আর ফল টল কিনতে পারবো না। ওই জন্য আজকে আমরা বনগাঁ থেকে কিনতে যাচ্ছি। আর আমাদের এইখানে ফল বলতে সেই রকমভাবে পাওয়া যায় না, ওই হাটবারেই পাওয়া যায়, তা বাদে পাওয়া যায় না। সকালেও যা পাওয়া যায় অনেকটা দাম নেয়, আর বেশি পরিমাণে পাওয়াও যাবে না, তাই আমরা বনগাঁ থেকেই কিনতে যাচ্ছি। তো এই যে বেরিয়ে পড়লাম, তোমাদের দাদা ভাইও রেডি, আমিও রেডি। তো চলো যাওয়া যাক। আর এখন কিন্তু ঘড়িতে সময় ওই সন্ধ্যে 6টা মতন। আর বাইরের পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারবে না যে এখন সন্ধ্যে 6টা বাজে, আলো এতটাই রয়েছে। আর এমনিতে আইফোনে শ্যুট করছি, আইফোনে একটু আলোটা বেশিই দেখায়, যেই পরিমাণে আলো রয়েছে তার থেকে একটু বেশিই দেখাচ্ছে। তো যাই হোক, এখন তো গরমকালে সন্ধ্যেটা একটু লেট করেই হয়, ওই 6:45টার দিকে হয়। আমরা এই 6টার দিকে বেরোচ্ছি, 7টা সাড়ে 7টার মধ্যে বাড়ি ঢুকে পড়বো। তো এই যে তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমিও উঠে পড়লাম। আর বনগাঁ যেতে আমাদের বাড়ি থেকে বেশি একটা সময় লাগে না, যদি অটোতে যাই, অটোতে গেলে 20-25 মিনিট টাইম লাগে, মাঝে মাঝে তো আধা ঘন্টাও লেগে যায়। আর এই স্কুটিতে বা যদি তোমরা বাইকে আসো তাহলে বেশি একটা সময় লাগে না, 15 মিনিটের মধ্যে তোমরা চলে আসবে। আর তোমাদের দাদাভাই একটু গাড়ি আসতেই চালায়, ওই জন্য 15 মিনিট লাগে। জোরে চালালে কিন্তু 10-12 মিনিটের মধ্যেই বনগাঁতে আমরা পৌঁছে যেতে পারি। আর তোমাদের দাদাভাই বিয়ের আগে প্রচণ্ড পরিমাণে জোরে বাইক চালাতো, ওর তো রেকর্ড ছিল আমাদের এলাকায় সব থেকে জোরে বাইক চালানোর। তো একবার অ্যাক্সিডেন্ট করেছে, তারপর থেকে আর জোরে চালায় না, আর এখন বিয়ের পরে একদম স্লো চালায়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ আমরা চলে আসলাম বাজারে। আর দেখো এখানে কত রকমের ফল রয়েছে, কত অপশান রয়েছে। আর এখানে শশার তো একদম পাহাড় হয়ে গেছে। আমাদের বাজারে কিন্তু হাটবারেও এত পরিমাণ ফল পাওয়া যায় না, এত অপশান পাওয়া যায় না, 2-3 রকমের ফল পাওয়া যায়। তো বনগাঁয় আসলে একটু সুবিধাই হয়, আমরা পরিমাণে অনেকটা নিতে পারি আর অনেক রকম অপশানও পেয়ে যাই। আর ওই সাইডে দেখো নারকেলই রয়েছে, নারকেল আরও পুজোর সমস্ত সামগ্রী কিন্তু আমরা এই বাজারের মধ্যেই পেয়ে যাব। আর ওই সাইডে আবার সবজি বাজারও আছে। তো ওইদিকে পুজোর সমস্ত সামগ্রী কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে এসছে, কিন্তু আইফোনের ক্যামেরায় না পুরোটা অন্ধকার দেখাচ্ছে না, দেখো অনেকটাই আলো আলো দেখাচ্ছে, কিন্তু এতটা আলো ছিল না, একদম অন্ধকার হয়ে গেছে। প্রায় 7:30 মতন বাজে। এখন হয়তো তোমরা বুঝতে পারছো বাইরের দিকে তাকালে কতটা অন্ধকার হয়ে এসছে। আর তোমাদের দাদাভাই এইদিকে সমস্ত কিছু বাজার টাজার দিয়ে চলে গেল আবার বাজারের দিকে। আর এই যে দেখো কত ফল টল কিনেছি, আমি তো ধরে উঁচুই করতে পারছিলাম না, এতটাই ভার ছিল। যা যা লাগে সমস্ত কিছু একবারেই কিনে এনেছি। আর আমার জন্য একটা ব্লাউজ কিনেছি, কারণ আমার সুতির ব্লাউজ সেই রকমভাবে নেই। আর তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে তো তোমরা জানোই আমি কেনাকাটা করি না। আর মাকে বললাম একটা শাড়ি নিয়ে আসতে, আমার সেই রকমভাবে শাড়িও নেই পুজোতে পরার মতো।
মাকে বললাম যেহেতু বড় ঠাকুরের পুজো করব একটা নীল কালারের শাড়ি নিয়ে আসবে, ওই নীল কালারের শাড়ির সঙ্গে একটা কালো ব্লাউজ পরবো, সেটাই কিনে নিয়ে আসলাম। একদম কম প্রাইস নিয়েছে, 150 টাকার দাম নিল। তো জানি না কোয়ালিটি কেমন হবে। আর তোমাদের দাদাভাই যদি বাজারে যায় না, খুব তাড়াহুড়ো করে, তো তাড়াহুড়োর মধ্যে ওইটাই নিয়ে আসলাম। এবার দেখতে হবে ব্লাউজটা পরে যে আমার ফিটিংসে আসছে কি না। বড় হলে তো একটু চাপিয়ে নিতে হবে, আর ছোট হলে তো কিছু করার নেই। এই একটা ব্লাউজ পাল্টাতে কি আর বনগাঁয় যাওয়া যায় বলো। ছোট হবে না, আমি একটু বড় দেখেই নিয়ে এসেছিলাম যাতে ছোট না হয়, বড় হলে তো মারা যায়। তো এই যে হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজটা, কালকে যখন পরবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।